বৃহস্পতিবার কলকাতার বনগাঁও থেকে গ্রেফতার হওয়া কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে শুক্রবার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় অভিযানে পশ্চিমবঙ্গের সিআইডি সদস্যরা খুঁজে ফিরছেন খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের খণ্ডিত অংশ। এর আগে কসাই জিহাদকে হাজির করা হয় কলকাতার উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে। পশ্চিমবঙ্গের সিআইডি ১৪ দিনের রিমান্ড চাইলে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে একই ঘটনায় আনারের মেয়ের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। ৩ আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী ওরফে সাজি এবং সেলেস্টি রহমানকে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। চিকিৎসা নিতে চলতি মাসের ১২ তারিখ ভারত যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। শুরুর দিকে পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বুধবার কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে সংসদ সদস্য আনারকে হত্যার আলামত পায় ভারতীয় পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আইন সবার জন্য সমান, তবে এই বাক্যের উপর আস্থা দিন দিন কমছে হাসান মজুমদারের। হাসান মজুমদার রাজধানীর পুরানা পল্টনের একটি আবাসিক হোটেলের ম্যানেজার। সাইডে না একটা টেবিলে বসে আমার বলতেছে, আপনার কাছে তো টাকা আছে, আমাদের এখানে যেভাবে হোক আমার কমপক্ষে ৩ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে কি হবে? মামলা হবে। কি মামলা হবে? জাল টাকার মামলা হবে। আমার জাল টাকা পাইছেন না, পাই না, আমরা সিস্টেম করতে পারি। এভাবেই বর্ণনা দিচ্ছিলেন ২০১৬ সালে কিছু অসৎ পুলিশ সদস্য কিভাবে তাকে গ্রেফতার করে দেয় সাজানো মামলা, যাতে বিনা অপরাধে ৫ মাসেরও বেশি সময় জেল খাটেন হাসান মজুমদার। ওরা তো আরামে চাকরি করতেছে, তাহলে ওনার কি আইনের ঊর্ধ্বে? ওনার কেন এখন আজও শাস্তি হলো না? মিথ্যা মামলা কেন দিল? এই ভুক্তভোগী বেকসুর খালাস পান গেল বছরের ২৪ জানুয়ারি। সে সময় ঢাকার নিম্ন আদালত নির্দেশ দেন সাজানো মামলার কারিগর ডিবি পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সময় দেয়া হয় ৩ মাস, কিন্তু আজও আলোর মুখ দেখেনি আদালতের সেই নির্দেশ। এ দপ্তর সে দপ্তর ঘুরছে চিঠি। জড়িত পুলিশ সদস্যরা বলছেন তারা উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন, যা যাচাই করেছে চ্যানেল 24। উচ্চ আদালতের ওয়েবসাইট বলছে রিটটি নিয়ে আদালত রায় বা নির্দেশ দেননি এখনও। এরপরও রিটের দোহাই দিয়ে ঝুলছে নিম্ন আদালতের নির্দেশ। আমাদের এখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিএমপি কে বলা হয়েছে। ডিএমপি জানাইছে যে তারা নাকি কোর্টে মিসকেস করছে যারা অভিযুক্তরা, সেটার কারণে তো ওইটা বন্ধ, ওইটা ওইভাবে লটকে আছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন হাসান মজুমদারের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রিতায় পুলিশে অপরাধ প্রবণতা বাড়বে। একটা জিনিসের বিচার যদি না হয় তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয়। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। জড়িত পুলিশ সদস্যদের একজনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে স্পষ্ট কিছু বলতে চাননি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২০১৬ সালের ৬ নভেম্বর সকাল ১১টা ২০ মিনিটে সাদা পোশাকে থাকা কয়েকজন হোটেল বন্ধুর ম্যানেজার হাসান মজুমদার ও বাবুর্চি সোহেলকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ঘটনাগুলো ঘটেছে সেখানে বেনজির আহমেদ অবসরে গেছেন ১ বছর ৭ মাস ২৪ দিন আগে। এরই মধ্যে মুদ্রার ২ পিঠি দেখতে শুরু করেছেন সাবেকেই প্রভাবশালী আইজিপি। ঘটনাগুলো ঘটেছে সেখানে দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেনজির আহমেদের স্ত্রী কন্যাসহ পুরো পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকার একটি আদালত। সেই সাথে জব্দ করা হয় তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবও। ঘটনার পরদিন শুক্রবার সকাল চ্যানেল 24 খোঁজে নামে বেনজির আহমেদের।
গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। জানা গেল জব্দ হওয়া সেই সম্পত্তির কোনো একটিতে অবস্থান করছেন গোপালগঞ্জে। পাওয়া যায়নি মোবাইলেও। বের হচ্ছে কখন তা তো আর আমরা জানি না স্যার। বাসায় নেই কতদিন তাও বলে নেই, বলছে যে বাসায় নেই। কথা হয় বেনজির আহমেদের আইনজীবীর সাথে। বললেন সম্পত্তি ক্রোকের আগে সাবেক এই আইজিপিকে ন্যূনতম সুযোগ দেওয়া উচিত ছিল। দুদক যে কাজটা করে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যার সম্পদ এভাবে ফ্রিজ করা হচ্ছে বা অ্যাটাচ করা হচ্ছে তাকে একটা শোকজ দিলে ভালো হয়, যে তাকে অন্তত তার জবাব দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এটা অবৈধ উপায়ে অর্জিত বা ওনার ইনকামের সাথে ডিসপ্রপোর্শনেট, বলতেছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু এই যে অভিযোগগুলি তার বিরুদ্ধে আসতেছে সেটার জাস্টিফিকেশন কিন্তু কম। মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনো ব্যক্তির সম্পদ জব্দের আদেশের সাথে সাথেই তা কার্যকর হয়। এক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট থেকে একটি টাকাও তুলতে পারবেন না সাবেক এই আইজিপি, সম্পদও ব্যবহার করতে পারবেন না। যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে আর কোনো টাকা জমা দেওয়া যাবে না, উঠানোও যাবে না। আর যেই প্রপার্টিগুলো জব্দ হয়েছে সেটা এখন পুরোপুরি আদালতের আদেশের নিয়ন্ত্রণে, কাজে এর কোনো ধারে কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই আদালত বলেই দিয়েছে প্রপার্টিগুলো যদি ব্যাহত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। কাজে আদালতের এটা একটা কশন, কাজে এর ধারে কাছে কেউ যেতে পারবে না। এখন আইনি পথে হাঁটা ছাড়া আর কোনো পথই খোলা নেই বেনজির আহমেদের। আদেশের বিরুদ্ধে আগামী সপ্তাহে হাইকোর্টে রিট করার কথা জানান তার আইনজীবী। তবে মানি লন্ডারিং আইনে এখন পর্যন্ত যত সম্পদ জব্দ হয়েছে তা খুলে যাওয়ার নজির খুব কম। এখন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, উনি ভেঙে পড়ার মানুষ না, উনি আইনি প্রক্রিয়া এটাকে মোকাবেলা করা যাবে। আইন সবার জন্য সমান। আপনারা যেখানেই যাক আমরা সেটা কন্টেস্ট করবো, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবেলা করব, আমরা কাউকে ছাড় দিব না। অবৈধ পথে অর্জিত সম্পদ যদি কেউ কিনে থাকেন অথবা আদালতের আদেশের পর কেউ কেনেন, তাহলে মানি লন্ডারিং আইন অনুযায়ী সেই ব্যক্তিও আসামি হবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রেসিডেন্ট রাইসিকে হারানোর পর নতুন এক অধ্যায়ে পা রাখল ইরান। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, কার নেতৃত্বে এগিয়ে চলবে তেহরান, তা নিয়েই চলছে আলোচনা। রাইসি চিরনিদ্রায় শায়িত হওয়ার পরও ইরান জুড়ে কমেনি মাতম। এমন পরিস্থিতিতে 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন সম্ভব কিনা তা নিয়েও আছে জল্পনা। যে পদের জন্য মোহাম্মদ মুকবার ছাড়াও নাম আসছে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাগ, সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক পারমাণবিক প্রধান আলী আকবর সালেহির। রেসে নাম আছে রাইসির স্ত্রী জামেলে আলামল হোদারো। আয়াতুল্লাহ আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হিসেবে ধরা হতো ইব্রাহিম রাইসিকে। তবে তার মৃত্যুর পর এখন শোনা যাচ্ছে আলী খামেনির পুত্র মুজতবা খামেনির নামও। তবে বিশ্লেষকরা বলছেন নেতৃত্বে যেই আসুক, খামেনির নীতি বা ইরানের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। জটিল হবে না পরবর্তী প্রেসিডেন্ট কিংবা সর্বোচ্চ নেতা মেলানোর অঙ্কও। বিশ্লেষকরা মনে করছেন দায়িত্বে যেই আসুক বড় কোনো ধাক্কা খাবে না তেহরানের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান, যেখানে জানানো হয় পুরো পথে নির্দিষ্ট রুটেই ছিল ফ্লাইটটি। দুর্ঘটনার 1.5 মিনিট আগেও কথা হয় অন্য 2 হেলিকপ্টারের পাইলটের সাথে। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মেলেনি কোনো বুলেটের আঘাতের চিহ্ন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। তখন টি-20 ফরম্যাটের কথা কারো কল্পনাতেও আসেনি, অথচ ঠিক এই ধাঁচের ক্রিকেট খেলে আলোড়ন তুলেছিলেন শহীদ আফ্রিদি। ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড নিজের করে রেখেছিলেন 1.5 যুগ ধরে, তাও মাত্র 16 বছর বয়সে। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড এখনও তার দখলে। 50 ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার মালিকও এ পাক লেজেন্ড। এমন এক ক্রিকেটার টি-20 বিশ্বকাপের সাথে যুক্ত হবেন না তা কি করে হয়? উসাইন বোল্ট, ক্রিস গেইল, যুবরাজ সিং এর পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শহীদ আফ্রিদি। 2007-এ টুর্নামেন্ট সেরা আর 2009 আসরের ফাইনালে
হয়েছিলেন ম্যাচ সেরা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে গর্বিত শহীদ আফ্রিদি। এমন একটা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত, যেখানে অনেক বেশি ম্যাচ হবে, অনেক ঘটনারও সাক্ষী হব। আমি বিশেষ করে রোমাঞ্চিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। নিউ ইয়র্ক হবে শক্তিশালী দুই দলের সেরা লড়াইয়ের মঞ্চ। শুক্রবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা ছিল পাকিস্তানের, তবে তা শেষ মুহূর্তে আটকে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইউসুফ কোচ অধিনায়কের সাথে আলোচনা করে স্কোয়াড পাঠিয়ে দেয়। তবে বাকি নির্বাচকদের সাথে কোনো আলোচনা না করায় দল নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করেননি পিসিবি চেয়ারম্যান। নতুন করে সবার মতামতের ভিত্তিতে স্কোয়াড তৈরির নির্দেশ দিয়েছেন মহসিন নাকভি। 25 মের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেবার শেষ সময়। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারের বিশাল তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসরে 40 জন থাকবেন মাইক্রোফোন হাতে, যেখানে একমাত্র বাংলাদেশি আতহার আলী খান। এছাড়া রবি শাস্ত্রী, হার্ষা ভোগলে, অ্যালান উইলকিন্স, ড্যানি মরিসন, রমিজ রাজার মতো জনপ্রিয়রা তো থাকছেনই। স্টিভেন স্মিথ, কার্লোস ব্রাথওয়েট, অ্যারন ফিঞ্চরাও আছেন সে তালিকায়। আশিক রুদ্র, চ্যানেল 24। খাগড়াছড়ির শৌখিন বৃক্ষপ্রেমী অপু চৌধুরী। দীঘিনালা উপজেলার পশ্চিম থানাপাড়ায় নিজ বাড়ির আঙিনায় এই কলেজ শিক্ষার্থী গড়ে তুলেছেন দেশি-বিদেশি শতাধিক প্রজাতির ফুলের সংগ্রহশালা। পাশাপাশি আছে ফলজ, বনজ, ঔষধি সহ সৌন্দর্যবর্ধন নানা বৃক্ষ। 44 শতক বসত ভিটার 16 শতক জুড়ে সবিতা পুষ্পালয় নামে তার এই সংগ্রহশালা। ছোটবেলা থেকে বৃক্ষের প্রতি প্রেম থাকলেও 2020 সালে করোনা মহামারীর লকডাউনে সবকিছু ছেড়ে মনোযোগী হন বাগানে। বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেন বুনো অর্কিড, ইনডোর প্ল্যান্ট সহ বনজ ও ঔষধি বৃক্ষের চারা। তার এই কাজে শুরু থেকে সহায়তা করেন পরিবারের অন্য সদস্যরা। এখনো বাগান পরিচর্যা থেকে শুরু করে নতুন নতুন চারা ও কলম সংগ্রহ করেন অপু। তার ইচ্ছা অদূর ভবিষ্যতে বাণিজ্যিক পথে হাঁটার। অনেক মানুষ এখন অর্কিড সম্পর্কে অবগত না, তা আমি চাচ্ছি আমি এটা নিজে জেনে আমি পাশাপাশি দেশের এবং এলাকার ওয়ার্ডের অন্যান্য মানুষদেরকেও জানাবো। তো সেজন্য আমি ওভাবে কাজ করতেছি। ইতিমধ্যে আমি ইন্ডিয়া থেকে এবং থাইল্যান্ড থেকে আমি আগে এনে দেখেছি কয়েকটা গাছ, দেখলাম আমি সফলভাবে করতে পেরেছি, গাছগুলোকে গ্রো করতে পেরেছি। তো আশা করছি সামনে আমি আরো ভালোভাবে এই বাগান এবং এই গাছপালা নিয়ে যাতে আমি কাজ করতে পারি, এটা আমার আশা আছে। এখন বছর জুড়ে বাড়ির চারপাশে ফুটছে রং বেরঙের দেশি বিদেশি ফুল। এছাড়া ফল ও ঔষধি গাছগুলো চাহিদা মেটাচ্ছে পরিবার ও প্রতিবেশীদের প্রয়োজনীয়তা। তার এমন কাজে খুশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও বন্ধু বান্ধব। অনেকে এসে ঘুরে বেড়ান এই বাগানে। খুব সুগন্ধি এগুলো অর্কিড বলে নাকি, এগুলাকে ভালো লাগে। প্রতিদিন আসি, দেখি না বিভিন্ন রকমের ফুল আছে। ফুল ফুটলে নানা রকমের সৌন্দর্য লাগে, দেখতে ভালো লাগে। আমাদের ঘরের আশপাশে অনেক ঠান্ডা থাকে ঘর, আর আমিও আরো গাছ লাগাই মাঝে মধ্যে। ইন্টারনেট থেকে দেখে এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাগান চালাচ্ছেন অপু। এখন সহযোগিতা চান কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওমানের দেয়া নাম রেমাল, যার অর্থ বালু। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে এটি। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর পরিণত হবে গভীর নিম্নচাপে, আর শনিবার দুপুর নাগাদ এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এখন পর্যন্ত নিম্নচাপটির কেন্দ্রে গতিপথ বাংলাদেশের উপকূলের দিকে, যা অগ্রসর হচ্ছে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। কালকে দুপুরের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে, পরবর্তীতে এটা আরও ঘনীভূত হবে। এবং এখন পর্যন্ত যে গতিপথ আছে এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা তীব্র ঘূর্ণিঝড়ের আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 50 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে আছে। ফলে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।
এমন পরিস্থিতিতে উপকূলের মানুষ সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে রয়েছে আতঙ্কের মধ্যে। ঝড় আসলে আমরা তো যে মেঘ করে সামনে আমরা বুঝি যে ঝড় আসবে না কিংবা বাতাস আসবে না কিংবা বর্ষা আসবে না, তা আমরা সামনে বয়তে ঘরের ভিতরে যাই। ঝড় যদি আসে আমরা আতঙ্ক আছি। আমপানেও তেমন কিছু পাইনি, আমরা কোনো আশ্রয় কেন্দ্র যেতে পারিনি। আগেতে মাইকিং না হলে কি করবো আমরা। বেড়িবাঁধের অবস্থা খুব ভয়াবহ। প্রতি বছর কম বেশি জল এখানে প্লাবিত হয়। বাংলাদেশে প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। ওই ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে মারা গিয়েছিল 1,38,000 মানুষ, আর ক্ষতিগ্রস্ত হন প্রায় 1 কোটি মানুষ। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নিজের কোনো দুর্নীতি নয়, বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় ফিফার শাস্তি পেতে হয়েছে। চ্যানেল 24-কে এমনটাই দাবি করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। সাবেক এই তারকা ফুটবলারের দাবি, স্বাক্ষর জালিয়াতির শিকার হয়েছেন তিনি। অর্থাৎ নিজে যেই সই করেছেন দেখে করেছেন, কিন্তু সেখানে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, সেখানে তিনি ফেঁসে গেছেন। 13 লাখ টাকা জরিমানার জন্য ফিফায় আপিল করবেন কিনা তা নিয়ে দ্বিধায় সালাম মুর্শিদি। আবু নাইম সোহাগের ওপর নিষেধাজ্ঞায় গত বছর কলঙ্কিত হয় দেশের ফুটবল। প্রায় 1 বছর পর আবার ফিফার শাস্তি। এবার সাবেক সাধারণ সম্পাদক সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ 4 জন। তাদের মধ্যে শুধু সালাম মুর্শিদি বাফুফে নির্বাহী কমিটির শীর্ষ কর্তা, বাকিরা চাকরিজীবী। ফুটবল তারকা থেকে সফল ব্যবসায়ী, এরপর সংগঠক, সবশেষ পরিচয় সংসদ সদস্য। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির হঠাৎ করেই ফুটবলের সাথে দূরত্ব বেড়েছে, বরং গুলশানের বাড়ি ইস্যুতে কয়েকদিন শিরোনাম হয়েছেন। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এখন ফিন্যান্স এবং রেফারিজ, শুধু এই 2 কমিটির চেয়ারম্যান তিনি। সালাম মুর্শিদির ওপর ফিফার জরিমানা ফেডারেশনে আর্থিক অনিয়মের কারণে। সাবেক এই ফুটবলারের দাবি, শুধু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার কারণে এই শাস্তি, যার সাথে তার ব্যক্তিগত সংযোগ নেই। ফেডারেশনের কিছু ডকুমেন্টে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার হতো। সালাম মুর্শিদি বলছেন, সে স্বাক্ষর জালিয়াতির শিকার তিনি। এরা যারা প্রকিউরমেন্ট কমিটি করেছে, তারপরে ফাইন্যান্স কমিটি করেছে, তারপরে জেনারেল সেক্রেটারি, এটা স্ক্যান সাইন দিয়ে আমার এবং প্রেসিডেন্টের সাইন দিয়ে করেছে। প্রেসিডেন্টের ফাইন করলো না কেন? প্রেসিডেন্ট যেহেতু ফাইন্যান্সের হেড না, আমাদেরকে মনে করতেছে আমরা। সালাম মুর্শিদি বলছেন, ফেডারেশনে যে কোনো কাগজ সই করার আগে তিনি ফিফা এএফসির সাপোর্টিং ডকুমেন্ট দেখে নিতেন। সই জাল করার কারণে ফেডারেশনের অন্য কর্মকর্তাদের শাস্তির বিষয়টিও সামনে এনেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। ব্যক্তিগত কোনো অভিযোগ ফিফায় প্রমাণ হয়নি, দাবি তার। যে ধারায় অভিযুক্ত করছিল এগুলো তো আর তারা প্রমাণ করতে পারে না। আনটিল আনলেস we have not seen the paper of approval from AFC or FIFA for the specific fund, আমরা ওই কাগজটা অ্যাটাচ করে না দিলে আমি সই করি না। তারা বলতে চাচ্ছে যে তোমাদের সাইন স্ক্যান করছে, তাই তোমরা এটা ঠিক মতো বের করবে। সাইন স্ক্যান করলে তো সেই কারণে তাদেরকে তো একটা কমিটি শনাক্ত করে তাদেরকে তো বরখাস্ত করছে, তাই না? সেই জায়গাটা তো ধরা আমাদের পক্ষে কোনো কঠিন নয়। আর এখন আপনি সাইন নকল করলে আমি কি করবো কিভাবে? আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি সালাম মুর্শিদি। আপিলের সুযোগ আছে কিনা বা থাকলে আপনি করবেন কিনা? না, এইগুলো দিকে আইনজীবীর সাথে কথা বলবো না, কথা বলতে দেখবো না। কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মে বিশ্বজুড়ে আবার নেতিবাচক শিরোনাম হলো বাংলাদেশের ফুটবল। বাফুফের নীতি নির্ধারকরাও সতর্ক, বিব্রত, অন্তত নিজেদের রক্ষায়, কারণ এবছরই ফেডারেশন নির্বাচন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে 13 মে খুন হন এমপি আনার। জড়িত সন্দেহে 2 দেশে আটকও হয়েছেন বেশ কয়েকজন, যাদের জিজ্ঞাসাবাদে প্রতিদিনই উদ্ঘাটিত হচ্ছে হত্যার নানা তথ্য। দেশের বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের এমন মৃত্যুতে হতবাক গোটা রাজনৈতিক অঙ্গন। তার অতীত কর্মকাণ্ড নিয়ে কেউ মন্তব্য করতে রাজি না হলেও বলছেন এর যথাযথ বিচার হওয়া উচিত। এই ঘটনা দুঃখজনক, নিন্দনীয়। যারা এটি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সংসদ সদস্য আনারের বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল না বলেই দাবি তার দলের নেতা ও সংসদ সদস্যদের। এগুলোর জন্য অনুমতি সবসময় নিতে হয় না। সংসদের অধিবেশনের তারিখ ঘোষণা হলে
তারপর থেকে বাইরে যেতে হলে অনুমতিটা নিতে হয়। ক্ষমতাসীন দলের এ দুনেতাই মনে করেন অতীত যাই হোক কারোর জন্যই এমন মৃত্যু কাম্য নয়। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। তাই বলে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে সমীহ করলেও এমন হার মেনে নেওয়া কঠিন। মার্কিন মুলুকে বিধ্বস্ত টিম বাংলাদেশ। ক্রিকেটারদের দেয়া অজুহাত আর যুক্তিতর্ক মনে হতে পারে অহেতুক। অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরমেন্স, দায়িত্ববোধ কিংবা প্রতিদানের হিসাব নিকাশ কষলে অপ্রাপ্তিতে ভরপুর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা সমর্থকদের সামনে ফুটে উঠেছে বাস্তব চিত্র। আমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের ভালো করতে হলে কোথায় উন্নতি করতে হবে। আই হোপ যে এটা বাংলাদেশ টিম কাজে লাগাবে, যে আমরা এখন আমাদের যে রিয়েলিটি চেকটা হলো এটা আশা করছি আমরা কাজে লাগাতে পারবো। টি-20 সুলভ একটা ওপেনিং, টি-20 সুলভ প্রথম 5-7-10 ওভার যেরকম খেলা হয় সে ধরনের একটা খেলা এখনকার এই কাছ থেকে আশা আমি করছি না। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, কিন্তু বিশ্বকাপের বছরে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দুঃসময়ের আভাস দিয়েছিল চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিম্বাবুয়ের এই দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড, তারপরে তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো। দায়বর্তায় টিম ম্যানেজমেন্টের কাঁধে, কাঠগড়ায় হেড কোচ ও অধিনায়ক। ড্রেসিং রুমের উত্তপ্ত আবহ অনুমান করা যায়, তবে বিশ্বকাপের আগে কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। ক্যাপ্টেনকে না তো সমালোচনা করা ঠিক না। আই থিঙ্ক উই অল শুড সাপোর্ট আওয়ার ক্যাপ্টেন, বিকজ সাপোর্টের অনেক দরকার হবে ক্যাপ্টেনের। দরকার হলে আমরা ওয়ার্ল্ড কাপের পরে তাকে যদি সমালোচনা করতে হয় ওয়ার্ল্ড কাপের পরে করি। সবার চিন্তা ভাবনার মধ্যে এত পরিবর্তন এসছে, খেলার ভেতরে যে মনোযোগ দেওয়াটা, খেলাকে নিয়ে যে ভাবাটা, এখান থেকে সবাই কিছুটা দূরে সরে গেছে অনেকটা। আর কত কবে ফিরবে সুদিন? ক্রিকেটের স্বার্থে যদি ঘুরে দাঁড়ায় ওরা 11। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।